আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য টপিকস হচ্ছে প্রফিট ভলিউম অ্যানালাইসিস। প্রফিট ভলিউম অ্যানালাইসিস আর এইচএসসির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যারা আছো তাদের জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। সেকেন্ড পেপারের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি টপিকস হচ্ছে প্রফিট ভলিউম অ্যানালাইসিস। এটা হচ্ছে বিশেষ করে H3 অনার্স থার্ড ইয়ারে টপিক প্রফিট ভলিউম অ্যানালাইসিস। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা সাবজেক্ট। কোর্সের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের এটা একটা চ্যাপ্টার প্রফিট ভলিউম অ্যানালাইসিস। আর যারা ইন্টারমিডিয়েটে এইচএসসি সেকেন্ড ইয়ার লাস্ট অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। অধ্যায় শুরু করার আগে একটা কথা বলে নেই যে গত বছরেও গুচ্ছ পরীক্ষা জিএসটিতে গুচ্ছ পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন ছিল। আমাদের অনেকের ধারণা ছিল যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে। আসলে গুচ্ছর ক্ষেত্রে শর্ট সিলেবাস মেনটেন করা হয় নাই। গুচ্ছতে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কোশ্চেন ছিল এবং গত 2-3 বছর আগেও ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন ছিল এই অধ্যায় থেকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। যার কারণে যারা এইচএসসি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ো এবং প্রথম বর্ষ পড়লেও তো দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে হয় বা ফাইনাল পরীক্ষার জন্য লাগবে, এবং যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ বা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। তো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো যে ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন করতে বলো এবং কমেন্ট করো, শেয়ার করো। আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্রেন্ডদেরকে মেনশন করো, বিশেষ করে যাদের প্রয়োজন। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ো এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো, লেখা বোঝা যায় কিনা, বোর্ড দেখা যায় কিনা, এই বিষয়গুলো একটু কনফার্ম করো। ক্লাস এখনই শুরু হবে, দ্রুত জয়েন করো। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করো, যত দ্রুত সম্ভব মেনশন করো। আমরা এখনই ক্লাস শুরু করে দেব। প্রফিট ভলিউম অ্যানালাইসিস আর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। আচ্ছা, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি করার আগে আমাদের কিছু বেসিক ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে সেলস, এর সাথে বাদ যাবে হচ্ছে ভেরিয়েবল কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন
মার্জিন, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি সেলসকে 100% ধরি আর ভেরিয়েবল কস্ট যদি 40% দেয়া থাকে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হবে 60%। সেলস মানে হচ্ছে বিক্রয়, ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে দত্তাংশ। এর সাথে বাদ দিতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট যার বাংলা অর্থ হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে ইবিআইটি, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে যা পাওয়া যাবে ইবিআইটি। এখানে যদি আমরা ইন্টারেস্ট বাদ দেই তাহলে পাবো আমরা হচ্ছে ইবিটি। এর সাথে যদি আমরা ট্যাক্স বাদ দেই তাহলে যা পাবো সেটার নাম হচ্ছে ইএটি। এটা জাস্ট বেসিক, এটা অঙ্ক করার সময় কিছু কিছু ক্ষেত্রে লাগবে। তাহলে দেখো, সেলস থেকে আমরা কি বাদ দেবো? ভেরিয়েবল কস্ট। কি বের হবে? কন্ট্রিবিউশন মার্জিন। এর সাথে আমরা বাদ দেবো হচ্ছে ফিক্সড কস্ট, তাহলে বের হবে হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এর সঙ্গে আমরা বাদ দেবো ইন্টারেস্ট, বাহির হবে হচ্ছে ইবিটি। ইবিটির সঙ্গে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে বাহির হবে হচ্ছে ইএটি। মনে রাখতে হবে যে যদি ট্যাক্স এবং ইন্টারেস্ট দেয়া না থাকে তাহলে আমরা এইটাকেই প্রফিট বলতে পারবো। প্রফিট, মূলত প্রফিট কিন্তু এটা। এর পরেও আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে যদি প্রিফারেন্স ডিভিডেন্ড দেয়া থাকে তখন বাদ দিতে হয়, তখন আমরা পাবো হচ্ছে ইএসিএস, দ্যাট মিনস হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর দ্য কমন স্টক হোল্ডার। বাংলায় বলছি আমি, যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ আমরা পাবো দত্তাংশ। এখান থেকে বাদ দেবো আমরা স্থায়ী ব্যয়, তাহলে পাবো হচ্ছে সুদ ও কর পূর্ববর্তী মুনাফা। সেখান থেকে আমরা বাদ দেবো সুদ, পাওয়া যাবে হচ্ছে সুদ পরবর্তী কিন্তু ট্যাক্স পূর্ববর্তী মুনাফা। এখান থেকে আমরা বাদ দেবো হচ্ছে ট্যাক্স, তাহলে আমরা পাবো সুদ এবং ট্যাক্স পরবর্তী মুনাফা। এর সঙ্গে যদি প্রশ্নে প্রিফারেন্স ডিভিডেন্ড দেয়া থাকে তাহলে বাদ দেবো, পাওয়া যাবে হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর দ্য কমন স্টক হোল্ডার, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদেরকে বন্টন করা হবে এরকম মুনাফা। তো আমাদের বেসিক্যালি, আমি সূত্রটা কেন লিখলাম, এই রিলেশনটা বোঝার জন্য। মনে রাখতে হবে যে যদি কোনো অঙ্কে ভেরিয়েবল কস্ট দেয়া থাকে 40% বা 40%, তার মানে বুঝে নিতে হবে কন্ট্রিবিউশন মার্জিন 60%। অথবা যদি কোনো অঙ্কে কন্ট্রিবিউশন মার্জিন যদি দেয়া থাকে 80%, তাহলে ভেরিয়েবল কস্ট হবে হচ্ছে 20%। দ্যাট মিনস ভেরিয়েবল কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিনের সামেশন হচ্ছে সেলস। মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিনের টোটালটা হচ্ছে সেলস। এইটা এবং এইটার যোগফল হচ্ছে সেলস। তাহলে যদি কখনো সেলস রেশিও দেওয়া থাকে 100%, সেলস রেশিও 100% এবং ভেরিয়েবল কস্ট রেশিও 40%, দ্যাট মিনস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 60%। অথবা যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 60% থাকে, আমরা বুঝে নেব হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%। অর্থাৎ সেলস অলওয়েজ 100%, ভেরিয়েবল কস্ট বাদ দিলে যা থাকবে সেটা কন্ট্রিবিউশন মার্জিন, অথবা কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, অথবা ভেরিয়েবল কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিনের সামেশন হচ্ছে সেলস। এই তিনটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে। আবার দেখো, কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ফিক্সড কস্ট বাদ দিই তাহলে পাবো আমরা হচ্ছে প্রফিট। তার মানে যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আবার প্রফিট বাদ দেই তাহলে আমরা কি পাবো? ফিক্সড কস্ট। দেখো আমাদের ফর্মুলা কি? কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট সমান হচ্ছে প্রফিট। আমরা যদি কনভার্ট করি তাহলে যদি ফিক্সড কস্টের মান বের করতে চাই, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট সমান হবে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের মান বের হলো। আবার যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিনের মান বের করতে চাই তাহলে হবে প্রফিট প্লাস ফিক্সড কস্ট। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা তিনটা ফর্মুলা পাবো। কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট সমান হচ্ছে প্রফিট, অথবা কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট সমান হচ্ছে ফিক্সড কস্ট, অথবা কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল হচ্ছে প্রফিট প্লাস ফিক্সড কস্ট। ক্লিয়ার একদম? বুঝে থাকলে একটু কনফার্ম করো, কমেন্টে কমেন্ট করে জানিয়ে দাও যে সমস্যা নাই, নো প্রবলেম। দ্রুত কমেন্ট করো।
দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে আমি যতটুকু আলোচনা করলাম তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা বলো দেখি, ভেরিয়েবল কস্ট রেশিও 20%, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত পার্সেন্ট? দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। ভেরিয়েবল কস্ট রেশিও 20%, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তাহলে কত হবে? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হবে 80%। অথবা যদি দেয়া থাকে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 30%, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও কত হবে? 70%। তাহলে যদি বলা হয় সেলস রেশিও কত হবে? সেলস রেশিও হচ্ছে কত পার্সেন্ট? 100%। আর এখানেও সেলস রেশিও কত হবে? 100%। তার মানে ভেরিয়েবল কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর সমষ্টি হচ্ছে সেলস। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি প্রশ্নে সেলসের পরিমাণ দেয়া থাকে 1 লক্ষ টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও আছে 20%। যদি বলে কন্ট্রিবিউশন মার্জিন কত, মনে রাখতে হবে যে এই চ্যাপ্টারে যা কিছুই বাহির করতে বলুক, যদি সেটার রেশিও দেওয়া থাকে তাহলে আমরা সেলসকে রেশিও দ্বারা যদি গুণন করি তাহলে আমরা মান পেয়ে যাব। দেখো এখানে বলছে যে সেলস 1 লক্ষ টাকা, ভেরিয়েবল কস্ট রেশিও 20%, কন্ট্রিবিউশন মার্জিন কত। এখানে কিন্তু জানতে চাই নাই, এখানে কিন্তু বলে নাই। আমি আবার লিখছি, দেখো বলা আছে যে সেলস 1 লক্ষ টাকা, এরপরে হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে 20%, কন্ট্রিবিউশন মার্জিন কত। দেখো যদি বলতো যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিন্তু হতো বাকি 80%। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বাকি 80%। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলছে যে কন্ট্রিবিউশন মার্জিন কত। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান কি হবে? সেলস গুণন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সেলস কত টাকা আছে দেখো? 1 লক্ষ টাকা। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত আছে? 80%। তার মানে এটা হবে 80,000। অথবা আমরা আরেকভাবে বের করতে পারি, সেলস দেয়া আছে 1 লক্ষ টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট হবে 1 লক্ষ টাকা 20%। তার মানে কত টাকা হবে? 20,000। তাহলে আমরা জানি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে এইটা হবে 1 লক্ষ, এইটা হবে 20,000, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হবে 80,000 টাকা। কোশ্চিন হলো সেলস যদি 1 লক্ষ টাকা হয়, ভেরিয়েবল কস্ট রেশিও যদি 20% হয়, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত। প্রশ্নে কিন্তু বলে নাই যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত, প্রশ্নে বলছে কন্ট্রিবিউশন মার্জিন কত। তাহলে একটু মনে করো যে আমি একটু আগে কি বললাম, যে কন্ট্রিবিউশন মার্জিন এবং ভেরিয়েবল কস্ট রেশিও সমান হচ্ছে 100%। তাহলে এটা যদি 20 হয়, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত হবে? 80%। তাহলে এইটা 80% হলে, তাহলে সেলসের 80% সমান হচ্ছে 80,000 টাকা। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে যদি কোনো রেশিও দেওয়া থাকে, সেই রেশিও ট্রিটমেন্ট হবে সরাসরি কার উপর? সেলসের উপর। যেমন ধরো কোশ্চিনে যদি বলা থাকে ফিক্সড কস্ট রেশিও, যদি বলা থাকে যে ফিক্সড কস্ট রেশিও হচ্ছে 20%, তাহলে ফিক্সড কস্ট কত হবে? কার উপরে হবে? সেলসের উপর। তাহলে সেলস কত আছে? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা 20%, এটা হবে 20,000। 1 লাখের 20% ইকুয়াল হবে 20,000। তাহলে আমরা এখান থেকে ফর্মুলা লিখতে পারি, যদি আমাদেরকে ভেরিয়েবল কস্ট বের করতে হয় এবং প্রশ্নে ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা লিখবো সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও। যদি ফিক্সড কস্ট রেশিও দেওয়া থাকে, তাহলে সেলস গুণন ফিক্সড কস্ট রেশিও। যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া থাকে, তাহলে সেলস গুণন কি হবে? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। যদি ব্রেক ইভেন পয়েন্ট রেশিও দেওয়া থাকে, তাহলে সেলস গুণন ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। আমার বারবার বলার কারণ হচ্ছে যে তোমাদেরকে বোঝানো। এখানে লক্ষ্য করো যে আমরা কি বের করব? ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া আছে কি? ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট
রেশিও। তার মানে যে কোনো রেশিও যদি দেয়া থাকে আমরা সেই মানটা বের করব কিভাবে, সেলস কে ওই রেশিও দ্বারা যদি গুণ করি আমরা তাহলে সেই মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানকার এই চ্যাপ্টারের কোন কোন সূত্রগুলো বেশি প্রয়োজন এখন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা লিখলাম হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট, আপাতত আমরা এটাকে লিখবো প্রফিট। শুরুর দিকে আমি বিস্তারিত বলেছি, আসলে সম্পূর্ণ ধাপটা লাগে না, এই পর্যন্ত জানা থাকলেই হয়। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রফিট। তাহলে এখন সূত্রগুলো আমরা শিখবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড। আমরা একটু স্টেপ বাই স্টেপ শিখবো, কারণ এখানে অনেক অনেক সূত্র আছে। দেখা যায় যে মোটামুটি 40-45টা সূত্রের মতো পড়তে হয়। তো আমরা এত সূত্রের দিকে যাব না, আমরা যে চেষ্টা করব সেটা হচ্ছে এই স্টেপ বাই স্টেপ। যে প্রথমে কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড, দেখো যদি আমাদের বের করতে হয় কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, তাহলে আমরা যেটা করব সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। একটু আগের সূত্রটা মনে করার চেষ্টা করো, আমি লিখছিলাম যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে আমরা যদি পার ইউনিট বের করি তাহলে সেলস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দেবো, তাহলে কি বের হবে পার ইউনিট। আবার যদি কন্ট্রিবিউশন মার্জিন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বের করতে চাই তখন কি হবে টোটাল সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাবো হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। আর যাদের বাংলায় প্রয়োজন একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, সেটা হবে একক প্রতি দত্তাংশ। আর মোট দত্তাংশ কিভাবে বের হবে, মোট বিক্রয় মূল্য থেকে আমরা কি বাদ দেব, মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দেব। তাহলে পাওয়া যাবে হচ্ছে মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দেই তাহলে পাওয়া যাবে মোট দত্তাংশের পরিমাণ। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে দত্তাংশ, আর সেলস হচ্ছে বিক্রয় মূল্য, ভেরিয়েবল কস্ট হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে যদি পার ইউনিট বের করতে চাই তাহলে কি হবে পার ইউনিট সেলস মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট। আর যদি টোটাল বের করতে চাই টোটাল সেলস মাইনাস হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। এরপরে আসো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ হচ্ছে সেলস পার ইউনিট গুণন 100, অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ হচ্ছে টোটাল সেলস গুণন হচ্ছে 100। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যেহেতু আমরা রেশিও নির্ণয় করব, যদি পার ইউনিট দ্বারা রেশিও নির্ণয় করি, মনে করি যদি আনসার x% হয় তাহলে এই টোটাল দ্বারা যদি নির্ণয় করি তখনও আনসার হবে x%। অর্থাৎ এখানে যদি 10% আসে 10%, তাহলে এখানেও আসবে 10%। এখানে যদি 20% আসে তাহলে এই নিয়মেও আসবে 20%। মোট কথা পার ইউনিটকে পার ইউনিট দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, টোটালকে টোটাল দ্বারা ভাগ করব, টোটালকে টোটাল দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা কি করব আমরা গুণন করব। কিন্তু আনসারটা কি হবে, আনসারটা সেম হবে, কারণ এখানে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ভাগ হচ্ছে পার ইউনিট সেলস ইনটু 100, আর এখানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ হচ্ছে টোটাল সেলস ইনটু হচ্ছে 100। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা কয়ভাবে বাহির করব, দুই ভাবে। এরপরে তো একটু আগেই বলছি যে সেলস এবং ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে আমরা যদি সেলস রেশিও থেকে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি বের করতে চাই তাহলে সেলস রেশিও মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। এই ফর্মুলাটা কখন হবে, যখন কি দেওয়া থাকবে, ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া থাকবে এবং সেলস রেশিও দেওয়া থাকবে। অথবা সেলস রেশিও না দেয়া থাকলেও প্রবলেম নাই, কারণ ভেরিয়েবল কস্ট যদি রেশিও 20% দেয়া থাকে তাহলে আমরা বুঝবো যে সেলস রেশিও হচ্ছে 100%, কারণ 100-র মধ্যে এখানে কত টাকা, 20 টাকা, তাহলে এটা হবে 100%, এটা হবে 20%, দেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও উইল বি 80%। এরপরে আরেকটা ফর্মুলা আছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট
চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড হবে চেঞ্জ ইন সেলস ইন্টু হচ্ছে 100। চেঞ্জ ইন প্রফিট ভাগ হবে চেঞ্জ ইন সেলস ইন্টু 100। তোমাদের মধ্যে অলরেডি কনফিউশন তৈরি হয়ে গেছে যে আমি আসলে কোন ফর্মুলাটা প্রয়োগ করব যদি আমি ভেরিয়েবল কস্ট বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে চাই। সেই ক্ষেত্রে যদি প্রশ্নে পার ইউনিট দেয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব। ভালো করে মনে রাখবে, আমি আবার বুঝাই দিচ্ছি, যদি প্রশ্নে পার ইউনিট দেয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যদি পার ইউনিট দেওয়া থাকে। আর যদি পার ইউনিট দেয়া না থাকে তখন টোটালের ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন যদি প্রশ্নে পার ইউনিট এবং টোটাল দুইটাই দেয়া থাকে, যদি পার ইউনিট এবং টোটাল দুইটাই দেয়া থাকে তাহলে আমরা যে কোনো একটা প্রয়োগ করব, যে কোনো একটা, কারণ দুইটার আনসারই কি হবে, সেম হবে। আর হচ্ছে যদি প্রশ্নে ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া থাকে তখন আমরা 100% থেকে ভেরিয়েবল কস্ট রেশিও বাদ দেব, তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের হবে। আরেকটা ফর্মুলা হলো চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস ইনটু 100। মনে রাখতে হবে এই ফর্মুলাগুলো হবে সেপারেট ইয়ার দেওয়া থাকলে, মানে আলাদা আলাদা বছর দেয়া থাকলে, অর্থাৎ একটা বছরের মান দেয়া থাকলে। একটা বছরের মান ধরে নাও প্রশ্নে বলা আছে 2022 সাল দেয়া আছে, শুধুমাত্র 22 সাল দেয়া আছে, অন্য কোনো সাল দেয়া নাই। তার মানে আমাদের এক বছরের অঙ্ক, একটা সাল কেন্দ্রিক অঙ্ক, তখন আমাদের এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে হবে। আর এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে যদি অঙ্কটা 2 সাল কেন্দ্রিক হয়, অর্থাৎ ধরে নাও যে 2020 এবং 2021 সালের মান দেয়া আছে, 2 সালের মান দেওয়া আছে, অর্থাৎ দুইটা বছরের মান দেয়া আছে, তখন আমাদের এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। যদি দুইটা বছরের মান দেয়া থাকে তখন এই ফর্মুলা প্রয়োগ করতে হবে, অথবা একই বছরে 6 মাস 6 মাস করে দেওয়া থাকে, বললো যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, এইভাবে বললো যে প্রথম 6 মাস এবং পরবর্তী 6 মাস, যদি এইভাবে বলে, অথবা প্রথম 3 মাস পরের 3 মাস, এইভাবে যদি বলে, যখন মানগুলো ভাগ করে দেওয়া থাকবে, পিরিয়ডটা ভাগ করে দেওয়া থাকবে, তখন শুধু এই ফর্মুলাটা প্রয়োগ হবে। এছাড়া এই ফর্মুলা অন্য কোথাও প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা অঙ্কের সুবিধার্থে চ্যাপ্টারটার সূত্রগুলোকে কয়েকটা ফরম্যাটে ভাগ করে নেব। তার মধ্যে ফরম্যাট এ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড, ফরম্যাট 1 কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড। তো এই কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড ফর্মুলা হচ্ছে এইগুলো, কন্ট্রিবিউশন মার্জিন বের করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা যদি আবার বলছি যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট নির্ণয় করতে চাই, তাহলে সেলস পার ইউনিটের সাথে আমরা বাদ দেবো কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর যদি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বের করতে চাই তাহলে টোটাল সেলস এর সাথে আমরা কি বাদ দেবো, টোটাল ভেরিয়েবল কস্ট। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি আমরা বের করতে চাই তখন কি করব, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান হবে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ সেলস পার ইউনিট ইন্টু 100, অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ টোটাল সেলস ইন্টু 100। আবার বলছি যে এই দুইটার আনসার কি হবে, সেম হবে, আমরা যে কোনো পদ্ধতিই করি না কেন। আরেকটা নিয়ম হচ্ছে যে ভেরিয়েবল কস্ট রেশিও এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অলওয়েজ 100%। তাহলে ভেরিয়েবল কস্ট যদি 10 দেওয়া থাকে রেশিও, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হবে 90%। দ্যাট মিনস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান হচ্ছে সেলস রেশিও মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। কখন আমরা এই ফর্মুলা প্রয়োগ করব, যখন কোশ্চিনে ভেরিয়েবল কস্ট রেশিওর মানটা দেয়া থাকবে। এখন এইখানে আর একটা ফর্মুলা পাওয়া গেছে, চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস ইনটু 100। এই উপরের যত ফর্মুলা আছে এটা হচ্ছে একটা পিরিয়ড কেন্দ্রিক, আর এখানে হচ্ছে ডাবল পিরিয়ড কেন্দ্রিক। অর্থাৎ যদি অঙ্ক 6 মাসের হয়, এখানে 3 মান্থ দেয়া থাকবে, প্রথম 3 মাস পরবর্তী 3 মাস, অথবা প্রথম 6 মাস এবং পরবর্তী 6 মাস, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানিয়ে দাও।
এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে, আর সমস্যা না থাকলে আমরা পরবর্তী টপিকসে যাব। এটা হচ্ছে ফরম্যাট এ। এবার আসো ফরম্যাট বি। ফরম্যাট বি তে আমরা শিখবো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস মানে কিভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করব, ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, প্রথমত আসি যে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট সমান হচ্ছে ফিক্সড কস্ট ভাগ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ফিক্সড কস্ট ভাগ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এই ব্রেক ইভেন পয়েন্ট শুরুতে লিখতে পারতাম অথবা শেষে লিখতে পারতাম, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর পরে কেন লিখলাম? দেখো, এই ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য কিন্তু আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লাগতেছে। এই যার কারণে এই ফরম্যাট এ তে কিন্তু আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও নির্ণয় করা শিখে আসছি। তাহলে আমাদের যদি ওই ব্যাপারটা জানা থাকে তখন এই ফর্মুলা প্রয়োগ করতে সহজ হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান একটু আগে কি শিখে আসলাম? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন ভাগ হচ্ছে সেলস গুণন হচ্ছে 100। পার ইউনিট হলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ সেলস পার ইউনিট গুণন হচ্ছে 100, আর টোটাল হলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ টোটাল সেলস গুণন 100। তাহলে আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য অবশ্যই কি লাগবে? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লাগবে। মনে রাখতে হবে এইটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা নির্ণয় করার ফর্মুলা। ব্রেক ইভেন পয়েন্ট দুই প্রকার, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে টাকা। এখন যদি আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করতে বলে, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, এটা হচ্ছে ফিক্সড কস্ট ভাগ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা সমান হচ্ছে ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে আমাদেরকে আগে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে হবে। আর ইউনিট সমান হচ্ছে ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমাদেরকে আগে কি নির্ণয় করতে হবে? কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট নির্ণয় করে নিতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। এবার আসো ব্রেক ইভেন পয়েন্ট টাকা আরেকটা বের করার ফর্মুলা আছে। ব্রেক ইভেন পয়েন্ট টাকা সেটা হচ্ছে, দেখো, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন হবে সেলস পার ইউনিট। তার মানে সেলিং প্রাইস পার ইউনিটকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট দ্বারা গুণ করলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা পাবো। এখন প্রশ্ন হলো যে আমি ব্রেক ইভেন পয়েন্ট টাকা নির্ণয় করার কোন ফর্মুলাটা প্রয়োগ করব? যদি আমরা ইউনিট নির্ণয় করতে পারি তাহলে ইউনিট দ্বারা আমরা সেলস প্রাইস পার ইউনিটকে গুণ করে দেব। এখন যদি কোনো অঙ্কে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেয়া না থাকে, এইটা যদি দেয়া না থাকে, তার মানে আমার তো ইউনিট বের করার কোনো ওয়ে নাই। আর ইউনিট বের করার যদি ওয়ে না থাকে তখন ব্রেক ইভেন পয়েন্ট টাকা ইউনিট দ্বারাও নির্ণয় করার কোনো ওয়ে নাই। সেই ক্ষেত্রে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট টাকা নির্ণয় করার ওয়ে হচ্ছে ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ইউনিট না থাকলে আবার রেশিও নির্ণয় করব কিভাবে? একটু মনে করো যে ইউনিট ছাড়াও কিন্তু, পার ইউনিট ছাড়াও কিন্তু রেশিও বের করা যায়। কিভাবে? টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ভাগ টোটাল সেলস ইনটু 100। তার মানে ইউনিট না থাকলেও রেশিও বের করা যাবে, কিন্তু পার ইউনিট রেট দেওয়া না থাকলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট নির্ণয় করা যাবে না। আর যদি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আমরা নির্ণয় করতে না পারি তখন টাকাটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। এই জন্য আমরা দেখবো যে যদি ইউনিট না থাকে তখন টাকা নির্ণয় করব হচ্ছে ফিক্সড কস্ট ভাগ কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এই ফর্মুলা দ্বারা। আর যদি কোনো অঙ্কে আমরা ইউনিট নির্ণয় করি তখন আমরা যাব হচ্ছে এই ফর্মুলায়, তখন ইজিলি হয়ে যাবে। আর যদি কোনো অঙ্কে আমরা ইউনিট নির্ণয় করতে না পারি তখন আমরা যাব হচ্ছে এই ফর্মুলায়, সেটা কি? ফিক্সড কস্ট ভাগ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে আমাদের ফার্স্ট ডিউটিটা কি? প্রথমে আমাকে কি বের করে নিতে হবে? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার কয়টা ফর্মুলা আছে? 3-4টা ফর্মুলা আছে। এখন আমরা সেখান থেকে আমাদের তুলনামূলক যেটা সহজ হবে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করে নেব। আচ্ছা, আবার আসো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। আমরা বলতে পারি যে সেলস ইউনিট গুণন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে আমরা বলতে পারি সেলস টাকা গুণন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমি কিন্তু শুরুতেই বলেছি যে রেশিও দেওয়া থাকবে সেই রেশিওকে সেলস দ্বারা গুণন করলে আমাদের ওই মানটা বের হবে। তাহলে আমরা কার মান বের করব? সরি, এটা বিইপি রেশিও হবে, এটা হবে বিইপি রেশিও।
এটা হবে বিইপি রেশিও। তাহলে এখানে কি দেওয়া আছে? বিইপি রেশিও, আর আমরা কি বের করব? বিইপি ইউনিট। তাহলে বিইপি রেশিওকে যদি সেলস দ্বারা গুণন করি তাহলে কি বের হবে? বিইপি। ঠিক যেরকমটা আমরা সেলসকে যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা গুণ করি তাহলে কি বের হবে? কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ দত্তাংশ বের হবে। অর্থাৎ যে রেশিও দেওয়া থাকবে, যেমন ভেরিয়েবল কস্ট যদি নির্ণয় করতে যাই তাহলে সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে প্রশ্নে যে রেশিও দেওয়া থাকবে সেই রেশিও দ্বারা সেলসকে গুণন করলে ওই মানটা বের হবে। তাহলে যদি কখনো বিইপি রেশিও দেওয়া থাকে তাহলে আমরা সেলস ইউনিটকে বিইপি রেশিও দ্বারা যদি গুণ করি তাহলে বিইপি ইউনিট বের হয়ে যাবে। অথবা যদি টাকা বের করতে বলে সেলস টাকাকে বিইপি রেশিও দ্বারা গুণ করলে আমাদের বিইপি টাকা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো কমেন্টে। এখন তাহলে আমরা ফরম্যাট 3 নিয়ে আলোচনা করব। ফরম্যাট এতে কি শিখলাম আমরা? ফরম্যাট এ, এখানে আমরা নির্ণয় করা শিখলাম কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড এভরিথিং। কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড এভরিথিং, সেটা রেশিও হোক, টাকা হোক, সেটা যা কিছুই হোক, আমরা সেটা নির্ণয় করা শিখলাম। আর ফরম্যাট বি তে শিখলাম আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা। ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা অর্থাৎ সমচ্ছেদ বিশ্লেষণ বিন্দু, সমচ্ছেদ বিন্দু, যে বিন্দুতে আয় এবং ব্যয়ের পরিমাণ সমান, তাকে বলা হয় হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এবার আমরা ফরম্যাট সি তে শিখবো হচ্ছে মার্জিন সেফটি। মার্জিন সেফটি রিলেটেড একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা এইটা না শিখতে পারতাম কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড সবকিছু, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতো ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে। আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করে এইটা নির্ণয় করা শিখি তাহলে অঙ্ক আমাদের জন্য কঠিন হবে। তাহলে আমরা শিখবো হচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথমে কি নির্ণয় করা শিখবো? কন্ট্রিবিউশন মার্জিনের সবকিছু। এরপরে কি নির্ণয় করা শিখবো? ব্রেক ইভেন পয়েন্টের সবকিছু। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট, কন্ট্রিবিউশন মার্জিন এবং ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা শেখা হয়ে গেলে তখন আমরা শিখবো হচ্ছে হাউ টু ক্যালকুলেট মার্জিন সেফটি। আমাদের জন্য সুবিধা হবে। এইটা যদি জানা না থাকে আমরা বিইপি পারবো না, আর বিইপি জানা না থাকলে আমরা মার্জিন সেফটি পারবো না। মার্জিন সেফটি মানে হচ্ছে নিরাপত্তা প্রান্ত বিন্দু, নিরাপত্তা প্রান্ত বিন্দু। তাহলে যদি আমরা মার্জিন সেফটি ইউনিট বের করতে চাই তাহলে আমাদের সেলস ইউনিটের থেকে বাদ যাবে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। সেলস ইউনিট থেকে কি বাদ দেবো আমরা? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। তার মানে নিরাপত্তা প্রান্ত একক যদি বের করতে চাই, বিক্রয় একক থেকে আমরা সমচ্ছেদ বিন্দু এককটা বাদ দিয়ে দেব। আর যদি মার্জিন সেফটির টাকা বের করতে চাই তাহলে আমরা সেলসের টাকা থেকে ব্রেক ইভেন পয়েন্টের টাকা বাদ দেব। তাহলে আবার যদি প্রশ্নে মার্জিন সেফটি রেশিও দেওয়া থাকে তাহলে মার্জিন সেফটি ইউনিট সমান হচ্ছে সেলস ইউনিট গুণন হচ্ছে মার্জিন সেফটি রেশিও। আবার মার্জিন সেফটি টাকা, সেটা হচ্ছে সেলসের টাকার সাথে আমরা গুণন করব মার্জিন সেফটি রেশিও। সহজ কথায় যদি রেশিও দেওয়া থাকে, ইউনিট বের করতে বললে আমরা ইউনিটকে রেশিও দ্বারা গুণ করব। আর যদি রেশিও দেওয়া থাকে টাকা বের করতে বলে তাহলে সেলসের টাকাকে আমরা মার্জিন সেফটি রেশিও দ্বারা গুণ করব। আর যদি রেশিও দেওয়া না থাকে তখন ইউনিট সমান সেলস ইউনিট মাইনাস বিইপি ইউনিট। তাহলে ফার্স্ট আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে? ফার্স্ট কি করতে হবে? বিইপি ইউনিট বের করতে হবে। তাহলে বিইপি ইউনিট বের করার নিয়ম কি? আমাকে আগে কি জানতে হবে? কন্ট্রিবিউশন মার্জিন, তারপরে বের করতে হবে আমাকে বিইপি ইউনিট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন জানা থাকলে আমরা বিইপি ইউনিট বের করতে পারবো। আর সেলস ইউনিটকে যদি আমরা বিইপি ইউনিট দ্বারা বাদ দেই তাহলে আমাদের বের হবে হচ্ছে মার্জিন সেফটি ইউনিট। আবার যদি মার্জিন সেফটি টাকা বের করতে বলে তাহলে সেলসের টাকাকে আমরা বিইপি টাকা দ্বারা যদি আমরা বিয়োগ করি তাহলে মার্জিন সেফটির টাকা বের হবে। আর যদি আমাদের রেশিও দেওয়া থাকে তাহলে ইউনিটকে রেশিও দ্বারা গুণ করলে মার্জিন সেফটি ইউনিট বের হবে।
আর টাকাকে, সেলসের টাকাকে মার্জিন সেফটি রেশিও দ্বারা গুণ করলে মার্জিন সেফটির টাকা বের হবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখন একটা অঙ্ক প্র্যাকটিস করব। মনে করো প্রশ্নে দেয়া আছে সেলস 10,000 ইউনিট এট দ্য রেট অফ টাকা 10, টোটাল হচ্ছে 1 লাখ। ভেরিয়েবল কস্ট এট দ্য রেট টাকা 6 পার ইউনিট, টাকা 10 পার ইউনিট, টাকা 6 পার ইউনিট। এটা হচ্ছে 60,000। এরপরে দেওয়া আছে ফিক্সড কস্ট 20,000। এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে কন্ট্রিবিউশন মার্জিন কত, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত, ব্রেক ইভেন পয়েন্ট টাকা কত, মার্জিন সেফটি ইউনিট কত, 6 নাম্বার মার্জিন সেফটি টাকা কত। চেষ্টা করো দেখি। প্রথমে কি বাহির করতে বলছে দেখো, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কি হবে, সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর কন্ট্রিবিউশন মার্জিন টাকা কি হবে, টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, টোটাল কন্ট্রিবিউশন মার্জিন টোটাল সেলস মাইনাস হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু হয়ে গেল, ইউনিটও হয়ে গেল, টাকাও হয়ে গেল। এবার আসো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কি, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ হবে সেলস পার ইউনিট গুণন হবে 100। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আছে 4 আর সেলস পার ইউনিট আছে হচ্ছে 10 গুণন হবে 100 সমান হবে 40%। তাহলে খেয়াল করো, যদি ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে বলতো, যদিও এখানে নির্ণয় করতে বলে নাই, যদি বলতো আমি কি বলছিলাম, সেলস রেশিও এবং ভেরিয়েবল কস্ট রেশিও সমান হচ্ছে 100%। তাহলে না, সেলস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এবং ভেরিয়েবল কস্ট রেশিও সমান হচ্ছে 100%। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এবং ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100%। তাহলে এটা যদি 40 হয় তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও হবে 60%। এটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলে নাই, এরপরেও আমরা নির্ণয় করা শিখলাম। এটা কিন্তু নির্ণয় করতে বলে নাই আমাদেরকে। এবার আসো বিইপি ইউনিট। বিইপি ইউনিট সমান কি, ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ফিক্সড কস্ট ছিল 20,000, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত, 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4 সমান হচ্ছে 5,000 ইউনিট। তাহলে বিইপি টাকা, ব্রেক ইভেন পয়েন্ট টাকা, সমচ্ছেদ বিন্দু টাকায়। তার মানে আমরা জানি বিইপি ইউনিট গুণন হচ্ছে সেলস পার ইউনিট। সেলস পার ইউনিট কত আছে, 10, তাহলে এটা হবে 50,000। তাহলে বিইপি ইউনিট গেল, বিইপি টাকা গেল। মার্জিন সেফটি ইউনিট সমান কি, সেলস ইউনিট মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তাহলে সেলস ইউনিট আছে 10,000 আর ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আছে হচ্ছে 5,000 সমান হচ্ছে 5,000 ইউনিটস। ফাইনালি মার্জিন সেফটি টাকা সমান হচ্ছে সেলস টাকা মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে সেলসের টাকা আছে 1 লাখ, ব্রেক ইভেন পয়েন্টের টাকা হচ্ছে 50,000, তার মানে হচ্ছে 50,000।
অঙ্ক কিন্তু খুব কঠিন না। তোমরা বোর্ডে আমি যেভাবে 3টা ফরম্যাট ধরে ধরে আলোচনা করেছি, 1 নাম্বার ফরম্যাট কি ছিল? কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড, ফরম্যাট 1। 2 নাম্বার ফরম্যাট ছিল কি? ব্রেক ইভেন পয়েন্ট রিলেটেড। আর ফরম্যাট 3 ছিল মার্জিন সেফটি রিলেটেড। তোমরা এই ফরম্যাট অনুযায়ী সূত্রগুলো প্র্যাকটিস করো এবং অঙ্ক করো, দেখবে যে অঙ্ক পারা যাবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।